বন্ধুরা, আমি টুম্পা। আমি একজন বিবাহিত নারী। আমার সন্তানও আছে। কিন্তু বন্ধুরা, আমার স্বামী সে একজন প্রবাসী। সে বিদেশে থাকে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে তেমন কোনো লোকজন নেই। মানে আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই, সবাই মারা গেছে। শ্বশুরবাড়িতে যারা আছে সবাই হচ্ছে আসলে আমাদের পাশের বাড়ির আত্মীয় বা আমাদের আপন কোনো আত্মীয় স্বজন না। এজন্য আমি আসলে বন্ধুরা শ্বশুরবাড়িতে খুব একটা বেশি থাকি না। আমি আসলে বাপের বাড়িতে থাকি। যখন আমার স্বামী আসে তখন আমি হয়তো শ্বশুরবাড়িতে যাই, গিয়ে ২-৩ মাস থাকে। স্বামী আবার ২-৩ মাস থাকার পর সে আবার চলে যায়। বন্ধুরা, এভাবেই চলতেছে আমার জীবন। কিন্তু বন্ধুরা, এভাবে একটা মেয়ে, একটা বিবাহিত নারী কখনো চলতে পারে না। একটা মানুষ কখনো এভাবে বাঁচতে পারে না। কারণ একটা মেয়ে সে কখনো একা থাকতে পারে না। কারণ একটা মেয়ের একটা শারীরিক চাহিদা আছে, যৌবন আছে। কারণ একটা বিবাহিত নারী সে কিভাবে একা থাকে বলুন তো? কোনোভাবেই সম্ভব না। বন্ধুরা, আমার বাবা, সে তার বয়স হয়েছে, কিন্তু বন্ধুরা আপনারা তাকে দেখলে বলবেন, আপু, এটা কি সত্যি তোমার বাবা নাকি তোমার ভাই? কেউ বিশ্বাস করে না। আমি আর বাবা যখন একসাথে মার্কেটে যাই বা শপিং মলে যাই, বাবা অনেক সময় আমাকে মার্কেটে নিয়ে যান। অনেকেই বাবাকে বলে, কিরে, তোর ছোট বোন নাকি? এরকম বলে আমাকে অনেকেই। কিন্তু আমি যে তার মেয়ে, এটা অনেকে বিশ্বাসই করতে চায় না। তখন বাবা অনেকে হেসে হেসে বলে, কি বলি সেগুলা? দূর, ও আমার মেয়ে হবে না আমার বোন হবে? কেন? আরে ও তো আমার মেয়ে, নীলা। তখন গিয়ে অনেকে বিশ্বাস করে। কারণ আমি যে বাবার মেয়ে, এটা অনেকে বিশ্বাসই করে না। আসলে বন্ধুরা, আমার বয়স দেখতে পারতেছো, আমি একটু মোটাসোটা, একটু স্বাস্থ্যবান মহিলা। এটা আমার কোনো সমস্যা না। আসলে আমার মা একটু স্বাস্থ্যখান, কিন্তু বন্ধুরা আমার বাবা একটু চিকন-চাকন। তাছাড়া একটু বডি ফিটনেস আর বাবার শরীরে মাংসপেশি এখনও মানে ওইরকম চামড়ার যেমন একটু বয়স হলে ঝুলে যায়, যে আমরা বুঝতে পারি যে এই লোকটার বয়স হয়েছে। বাবার কিন্তু এই সমস্ত কোনো কিছুই বোঝা যায় না, যে কারণে অনেকেই বিশ্বাসই করেন না যে আমরা বাবা মেয়ে। তো বন্ধুরা, আমার স্বামী বিদেশে থাকে। সে আসলে আমাকে টাকার দিক দিয়ে তো সচ্ছল করতে পেরেছে, আমাকে অনেক সুখ দিচ্ছে, সেটা টাকা দিয়ে সুখ দিচ্ছে। কিন্তু বন্ধুরা, শারীরিকভাবে তো আমি একটা মেয়ে মানুষ। আমারও শরীরে কিছু চাহিদা আছে। কিন্তু বন্ধুরা, আমি আমার সেই চাহিদাটা মেটাতে পারছি না। কি বলবো বন্ধুরা, এভাবেই আমার দিন যাচ্ছে, এভাবেই আমার সব যাচ্ছে। বন্ধুরা, একদিন আমার গোসল করা দেখে ফেলে আমার বাবা। সেদিন থেকে বাবার মাচা একেবারে পুরো নষ্ট হয়ে থাকে। বাবার টার্গেট পড়ে যাই আমি, যে বাবা আমাকে এরকম একটা দিনের জন্য অপেক্ষা করতেছিল। কিন্তু বন্ধুরা, আসলে সম্পর্ক তো এক পক্ষ হয় না, বা জোর করেও হয় না। সম্পর্ক করতে গেলে দুই পক্ষের মতামত জরুরি, সবকিছুই জরুরি। আমার বাবা চিন্তা করল, আমাকে প্ল্যান করে সে একটা বুদ্ধি করবে, এবং সে বুদ্ধি অনুযায়ী সে আমাকে সবকিছু করবে। এভাবে শুরু হলো তার প্ল্যান। কিন্তু বন্ধুরা, আমি তো তার প্ল্যান আসলে বুঝতে পারতেছিলাম না। সে যে আমাকে ফলো করে, আমি তো আসলে সেটাও বুঝতে পারতেছিলাম না। যাই হোক, আজকের এই পুরো বিস্তারিত ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো, ভিডিওর ইন্ট্রোটা অনেক দেরি হয়ে গেল। তোমরা যারা যারা ইন্টারেস্টেড আছো গল্পটি শুনতে, অবশ্যই কানে একটি হেডফোন লাগিয়ে দাও এবং শুনতে থাকো আমার গল্পটি। তাহলে চলো শুরু করি। তার আগে বলে নিই বন্ধুরা, আমার নাম নীলা, আর আমার বয়স খুব একটা বেশি না। ঠিক আছে? তো যাই হোক, পুরো গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবে খুব সুন্দরভাবে। আসলে বন্ধুরা, আমার স্বামী আমাকে কোনো দিক দিয়ে অসুখী রাখে নাই। হ্যাঁ, বিয়ের পরে সে আমাকে অনেক বেশি সুখ দিয়েছে, শারীরিক সুখ, মানসিক সুখ, এবং আমাকে একটা বাচ্চাও দিয়েছে। আমি সব কিছুতেই সুখী। কিন্তু আমার স্বামী দেশে কোনো কাজকর্ম ব্যবস্থা করতে না পারায় তার এক বন্ধু ছিল সৌদি আরবে, এবং তার ওই বন্ধু বলতেছিল, বন্ধু, সৌদি আরব চলে আয়। সৌদি আরবের জায়গাটাও ভালো, তাছাড়া এখানে একটা ফ্যাক্টরিতে তোকে একটা কাজ দিব, বেতনও মোটামুটি ভালো, ৭০,০০০ টাকা। বাংলাদেশি টাকায় তো অনেক টাকা, বিশাল টাকা বন্ধুরা। ৭০,০০০ টাকা মানে কি? এটা আমাদের কাছে বিশাল কিছু। কেউ কি শেষ করতে পারবে না এক মাসে এত টাকা? তো আমার স্বামী বলল, আমাকে একদিন বলতেছে, নীলা দেখো, পৃথিবীতে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আমার তো মা বাবাও নেই, ঠিক আছে? তাছাড়া আমার স্বামীর তেমন কোনো ঘরও নেই। একটু জায়গা আছে, টিনের ঘর, পুরনো একটা ঘর। কিন্তু এই ঘরটাও খুব একটা বেশি ভালো না। ওই ঘরে আমরা থাকতাম। আমার স্বামী বিদেশে চলে যাওয়ার পর আমি সেই বাড়ি থেকে চলে আসি এই বাড়িতে। আমার ওই চাচাতো যে ভাইবোনরা আছে, মানে আমার স্বামীর যে চাচাতো ভাইবোনেরা আছে, তাদেরকে বুঝিয়ে দিয়ে আমরা সেই বাড়ি থেকে চলে এসেছি আমার বাবার বাড়িতে। এখানেই থাকি। কারণ আমার স্বামী যেহেতু বিদেশে গেছে, সে আসুক, সে আসলে তারপর চিন্তা হচ্ছে, সে আসুক, সে আসলে পরে তারপর চিন্তা করে দেখব, বা তারপর যদি মনে করো বন্ধুরা যে তখন টাকা পয়সা একটু বেশি হয়, আমাদের নিয়ত হলো তখন আমরা এই বাড়িঘর বানাবো নতুন করে দালান দিয়ে, তখন আমরা কিছু আসলে ভেবে দেখব।
কারণ মানুষ তার একদিনে বড় হয় না, মানুষ অনেক দিনে বড় হয়। তো আমি বন্ধুরা বাবার বাড়িতে থাকা শুরু করলাম। আমার স্বামীও চলে গেল বিদেশে। এদিকে আমার একটা সন্তানও আছে। বিয়ের পর প্রায় 1.5 থেকে 2 বছর আমি তার সঙ্গে ছিলাম। সে আমাকে খুব বেশি ভালোবেসেছিল, আদর করেছিল। সত্যি কথা বলতে, সে আমাকে যতটুকু সময় দিত, আদর করত, বা আমাকে যতটুকু সে টাইম দিত, আমি তার এটুকু নিয়েই অনেক বেশি হ্যাপি ছিলাম, অনেক বেশি খুশি ছিলাম। কারণ এই মানুষটা আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসত, সম্মান করত, রেসপেক্ট করত। তাছাড়া সে সবচাইতে বড় কথা হচ্ছে আমাকে বিশ্বাস করত। তো বন্ধুরা, আমার একটা মেয়ে হয়েছে এবং আমার মেয়ের নাম রেখেছিলাম আমি তিথি। ঠিক আছে, তিথি নাম রেখেছিলাম। ওর এখন প্রায় 4 বছর, ওর এখন বয়স। তো আমি বাবার বাড়িতে চলে আসি। আমার সেখানে মা আছে, বাবা আছে। কিন্তু দীর্ঘদিন যাবৎ ধরে মা এবং বাবার ঝগড়া লেগে আছে। তাদের জন্য ঝগড়া কোনোভাবেই থামতেছে না। তারা আসলে ঝগড়া করে, আসলে ঝগড়াটা কি নিয়ে? কারণ আমার বাবা একজন শারীরিক মানুষ, তারা আসলে ওইটা চায়। কিন্তু বন্ধুরা, আমার মা এখন অসুস্থ। কারণ একটা পুরুষ মানুষ সে বুড়ো হলেও কিন্তু ওই জিনিসটা খেতে চায়। কিন্তু আমার মা এখন অনেকটাই, আসলে কি বলবো, অসুস্থ হয়ে পড়েছে। সে আর ওই আগের মতো আমার মাকে আর বাবাকে খুশি করতে পারে না, কেননা তার নিজের জান নিয়েই এখন এত ফিসফিস। যাই হোক, এভাবেই কয়েকদিন চলে গেল। আমি খেয়াল করলাম, একদিন আমি বাথরুমে গোসল করতেছিলাম। বাথরুমের দরজার ছিটকানিটা আছে, ওই দরজার ছিটকানিটি আসলে বন্ধুরা ভাঙা ছিল। আমি আসলে অত কিছু খেয়াল করতাম না, কারণ নিজের বাড়ি, এখানে আসলে কাপড় পরলেই কি আর কাপড় না পরলেই কি, কাপড় ছাড়া থাকেও তো কোনো সমস্যা নেই। নিজের বাড়ি, এখানে কে দেখবে বলেন তো? তাছাড়া আমার আম্মু আব্বু ছাড়া বাড়িতে আর কেউ থাকে না, আর আমার ছোট মেয়েটা, আর কেউ তেমন আসলে বাড়িতে নাই। তো এখানে এত কি টেনশন করব বলেন তো ভাই? এখানে এত কি নিয়ে ভাবব? আমি সেদিন মনের আর সুখে ঢেলে বাথরুমে গোসল করতেছিলাম। মনের সুখে তো নিজের বাড়িতে তো তেমন একটা কোনো সমস্যা নেই। আমাদের বাথরুমটা ছিল বেশ বড় একটা বাথরুম ছিল। তো যাই হোক, আমি বাথরুমের এক সাইড হয়ে গোসল করতেছিলাম এবং লুফার মধ্যে সাবান দিয়ে শরীরটা ঘষাচ্ছিলাম। কারণ বেশ কয়েকদিন যাবৎ হলে ওই বাথরুমে আসি আর ওই সাবান দিয়ে একটু ডলে চলে যাই, কিন্তু লুফা দিয়ে ভালোভাবে ঘষা হচ্ছে না। তাছাড়া আজকে আমার বেশ কিছু কাপড়চোপড় আছে, সেই কাপড়চোপড়গুলো ধুয়ে দিতে হবে। আমার 3 পিস পায়জামা, তারপর হচ্ছে 2টা ব্রা আছে, তারপর ওই আমার মেয়ের কাপড়, ওর বেশ কয়েকটা জামা আছে, এগুলো ধুয়ে দিতে হবে। আমি শুরুর দিকে কাপড় ধুতে লাগলাম বসে বসে। আমার বাবা যে আমার পিছনে বসে আছে, মানে বাবার যেই রুমের জানালা আছে, সেই জানালা দিয়ে সবকিছু দেখা যায়, ব্যালকনি দিয়ে। আমি এত কিছু খেয়াল করি নাই। নিজের বাড়ি, এখানে এত খেয়াল করবে? আমি আসলে আমার মতো করে কাপড় কাচতেছি আর কাপড় ধুইতেছি। আর আমি যে পায়জামা পরি, যে কাপড় ওড়না টোড়না গায়ে নাই, একেবারে বেহাল দশা। কিন্তু বাবা পিছন থেকে সবকিছু দেখতেছিল। বাবা দেখেই তার মাথা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। বাবা দেখলাম তার ব্যালকনি থেকে, রুমের দরজা থেকে লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখতেছিল। আমার কাপড় ধোয়া শেষ হলে আমি কাপড়গুলো এক জায়গায় রেখে তারপর আমি আমার শরীরে পানি ঢালা শুরু করলাম। পানি ঢালার পর আমি সাবানের লুফা লাগিয়েছি। লুফার মধ্যে সাবান লাগিয়ে আমি শরীরটা ঘষাচ্ছিলাম। বেশ ময়লা হয়েছিল শরীরটা, ভালো করে ঘষাচ্ছিলাম। আমার আজকের গোসলটা ছিল প্রায় 1 ঘন্টার মতো, কারণ কাপড় চোপড় ধুয়েছি প্রথমে, তারপর গোসল করেছি। আর তাছাড়া বন্ধুরা, স্বাভাবিকভাবে বলতে গেলে মেয়েদের গোসলও কিন্তু একটু দেরি হয়, এটা কিন্তু একেবারেই সত্য কথা। আপনি দেখবেন একটা ছেলে মানুষ গোসল করতে কিন্তু মাত্র 5 মিনিট বা 2 মিনিট সময় লাগে, কিন্তু একটা মেয়ে মানুষ যখন গোসলে যায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে। কারণ তারা তাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এবং খুব যত্ন নেয়, কারণ তারা মনে করে তাদের শরীরটা যেন সুঘ্রাণ করে। হ্যাঁ, আমরা কিন্তু খুব যত্ন নেই, কিন্তু ছেলেরা কিন্তু অত কিছু আসলে চেপাচাপা, অত কিছু আসলে গোসল করার সময় বসায় না বা ধোয়ে না। ওরা এমনিতেই পানি দিলে কোনোরকম চলে আসে। তো আমার এই 1 ঘন্টার উপরে গোসল, বাবা সব কিছু দেখল, আমি কোনো কিছুই বুঝলাম না। তো গোসল করা শেষ, আমি যখন কাপড় চোপড় নিয়ে বের হচ্ছিলাম, তখন দেখলাম যে পিছন থেকে এসে সবকিছু দেখতেছে। আমি তো ওয়াশরুম থেকে বের হয়ে একেবারে পুরো অবাক। হায় হায়, আমার বাবা এটা কি শুরু করেছে? সে রুমে চুপি চুপি আমার সবকিছুই তার মানে দেখে নিয়েছে গোপনে। এবং আমি দেখলাম, আমি যখন গোসল থেকে বের হয়েছি, বাবা যে আমার দিকে তাকিয়ে আছে, সে এক দৃষ্টিতে সে তাকিয়ে আছে। তার তাকানো যেন কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তার এমন তাকানো দেখে আমি তো রীতিমতো তো ভয় পেয়ে গেছি যে বাবা এটা কি শুরু করতেছে। আমি তার মেয়ে, অথচ সে আমার গোসল করা দেখতেছে। হায় আল্লাহ, আমি তো গোসল করেছি আজকে কাপড় ছাড়া। কি বলবো বন্ধুরা, আমার সবকিছুই দেখে ফেলেছে বাবা। আমি বাবাকে দেখে রীতিমতো প্রায় একটু অবাক হয়ে পড়েছিলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম, আরে বাবা, তুমি এখানে কখন আসলে? তখন আমার বাবা আমাকে বলতেছে, না, একটু এখানে বসেছিলাম। কিন্তু তুই গোসল করছিস? আমি বললাম, হ্যাঁ বাবা, তুমি কিছু দেখোনি? তখন বাবা আমাকে বলতেছে, না, ওই একটু আরেকটু দেখেছি। তা তোর গোসল কি শেষ?
আমি বললাম, হ্যাঁ বাবা, আমার গোসল শেষ। তুমি কি গোসল করবে? তো আমার বাবা বলল, না আমি গোসল করব না। বলল আমার গোসল নাকি দেখতে অনেক সুন্দর লাগতেছিল। বাবা এই সমস্ত কথা আমাকে বলতেছে। বন্ধুরা, আমার তো মাথায় কোনো কিছু তখন ঢুকতেছিল না যে বাবা এটা কি বলতেছে আমাকে। আমার গোসল সুন্দর হচ্ছিল, মানেটা কি? এরপর থেকে বন্ধুরা, ওই দিন বাবার মাথা একেবারে পুরো নষ্ট হয়ে যায়। বাবা আমাকে দেখে, তাছাড়া এমন একটা অবস্থায় আমাকে দেখেছে, আমি তো তার সেই আগের ওই ছোট্ট মেয়েটি নেই। আমি তো এখানে অনেক বড় হয়ে গেছি। আমার বিয়ে হয়েছে, মেয়ে হয়েছে। তাছাড়া বন্ধুরা, আমার যে শরীরের ফিগার, কি বলবো, নিজের প্রশংসা শুনে নিজের করতে নেই। আসলে আমার ফিগার দেখে যে কোনো পুরুষেরই কিন্তু মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। এটা একেবারে গ্যারেন্টি। যে কোনো পুরুষ, একেবারে গ্যারেন্টি। সেই বাবা ওই দিন আমি খেয়াল করলাম, ওই দিন তার মাথাটা একেবারে পুরোপুরি নষ্ট হয়ে গেছে। বাবা আমাকে কি বলবে কি বলবে না, সে যেন তার মুখ দিয়ে আবোল তাবোল সমস্ত কথাবার্তা বলতে চায়। আমি তখনই বুঝে নিলাম যে আমার আর কোনো বুঝার বাকি নেই।